বাতাসটাও যেন এখানে ভারী, যেন প্রতিটা নিঃশ্বাসে বিষ। দেয়ালের গায়ে লেগে থাকা কালচে রক্তের দাগ প্রমাণ করে এখানে কত যন্ত্রণার ইতিহাস চাপা পড়ে আছে। ভেতরে আলো বলতে শুধু কাইরানের চোখ দুটি, যা অন্ধকারকেও বিদীর্ণ করতে পারে। অদ্ভুতভাবে এই ঘরটায় আলো লাগে না, কারণ আলো এখানে আতঙ্কে নিজেই জ্বলে না। এই ঘরে কাইরান চৌধুরী বিশ্রাম নেয়, পরিকল্পনা আদে এবং তার শিকারীদের সাথেও ভয়ঙ্কর খেলা খেলে। তার শয্যা এক বিশাল পাথরের তৈরি খাট, যার চার কোণায় লোহার কাঁটা বসানো। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে অস্ত্র, বিষ আর অদ্ভুত সব জাদু সামগ্রী। এই স্থান শুধু তার দেহের বিশ্রামের জায়গা না, এটা তার অন্ধকার আত্মার প্রতিফলন। তিমির শয্যা নাম শুনলেই যেন হাড়ে কাঁপুনি লাগে। এ যেন মৃত্যু আর জীবনের মাঝখানে এক থেমে থাকা সময়ের প্রাসাদ। তিমির শয্যা এটা কেবল কাইরান চৌধুরীর বিশ্রামের জায়গা নয়, বরং এক ভয়াল বিচার কক্ষ, যেখানে আলো আসে না, করুণা নেই, আর মানবতা তা কাইরানের কাছে স্রেফ একটা পরিহাস। আজ রাতের মতো নিষ্ঠুর, রক্তের গন্ধে ভেজা এই অন্ধকার প্রাসাদে অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। এই মুহূর্তে সেলের ঠিক মাঝখানে শিকলে বাঁধা দুই যুবক, রক্তে মাখামাখি, চোখে আতঙ্ক আর মুখে নীরব চিৎকার। এরা কাইরানেরই লোক ছিল, পাতিগুন্ডা। একসময় তার হয়ে কাজ করলেও এখন তারা দলে ভাঙন ধরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছে। এরা শুধু তার বিরুদ্ধে দাঁড়ায়নি, বরং যুক্ত হয়েছে একটি ভয়ঙ্কর সিন্ডিকেটে, মেয়ে পাচারকারী চক্র, যারা শিশু থেকে শুরু করে কিশোরী মেয়েদের বিদেশে পাচার করে। কাইরানের কাছে এটা ছিল একমাত্র নিষিদ্ধ এলাকা। তার নিয়ম, তার ক্ষমতা, তার রাজত্বে এটা চলবে না। দিনে তাদের মারধর করা হয়েছিল শহরের ব্যস্ত রাস্তায়। আরশিয়া সেই সময় হঠাৎ চলে এসে তাদের বাঁচিয়ে নিয়ে যায়, নিজের অজান্তেই হয়তো। কিন্তু কাইরান ক্ষমা করতে জানে না। আর আজ গভীর রাতে নিজের তিমির শয্যার রক্তমাখা মাটিতে সে দিচ্ছে তার স্বাক্ষর। ঘরের চার কোণায় অদ্ভুত সব যন্ত্রপাতি, একটি করাত যেটা মানুষের হাড় চিরে যায় নীরবে, এক জং ধরা কাটারি যেটার ধার নেই কিন্তু যন্ত্রণার গভীরতা অসীম। শিলের এক প্রান্তে জ্বলছে ধূপের মতো কুণ্ডলানো ধোঁয়া, যার গন্ধেই কাঁপতে থাকে শ্বাস প্রশ্বাস। বাতাসে যেন কেউ শ্বাস নিতে ভয় পায়। কায়নান ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, চোখে তার অদ্ভুত পৈশাসিক আনন্দ। সে বলে না কিছু, শুধু হাসে, নীরব কষাইয়ের মতো। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলে ওঠে, ভাই ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু কাইরানের মতে যারা নারী পাচারকারীদের হাত মজবুত করে তারা মানুষ না, তাদের মৃত্যু নয়, তাদের ধ্বংসই প্রাপ্য। রাত কেটে যাবে, দুই দেহ আর গরম রক্তে আবার ভিজে যাবে তিমির শয্যার জমিন। আর কাইরান, সে হয়তো আবার বসবে তার পাথরের সিংহাসনে, এক গা রক্তমাখা শরীর নিয়ে। মনে একটুকরো শান্তি স্বস্তি দিচ্ছে সে। রক্ত দিয়ে লিখেছে নিজের ন্যায় বিচার। ধীর পায়ে অন্ধকার কেটে একা এগিয়ে আসে কায়রান। তার হাতে ধরা রয়েছে একটি চকচকে চাপাটি, ধার এত তীব্র যেন বাতাস স্পর্শ করলে রক্ত ঝরবে। তার চোখে কোনো রাগ নেই, কেবল অদ্ভুত ঠান্ডা এক নিষ্ঠুরতা। সেই দৃষ্টিতেই হারিয়ে যায় সাহস, কেঁপে ওঠে প্রাণ। তার সামনে কুঁকড়ে বসে থাকা দুই যুবক, যারা সকালে তার হাত থেকে আরশিয়া বাঁচিয়ে নিয়েছিল। তারা ভেবেছিল কায়রানকে টেক্কা দিবে, পাতি গুন্ডা হয়ে কায়রানের মতো দানবের ঘাড়ে চড়ে বসবে। আরেক কোণে দাঁড়িয়ে থাকা বুড়োটা তখনও নিঃশব্দ, কিন্তু কায়রানের চোখ ফসকায় না। সে বুঝে যায় এই লোকটা আসলে বুড়ো নয়, জোয়ান তাগড়া একজন ছেলে ছদ্মবেশে এসেছে। কায়রান হেঁটে যায় তাদের সামনে, ভারী পা ফেলে। চাপাটি টান টান শব্দ যেন অন্ধকারে ছুরি চালানোর মতন। কায়রান গর্জে উঠে ঠান্ডা কণ্ঠে বলে, তোমরা ভাবছিলে কারণ চৌধুরী কাউকে ছেড়ে দেয়? আমাকে আঘাত করে দুঃসাহস করেছ। এখন দেখো আত্মীয়তা করে ভয় দানব কায়রন চৌধুরী। তারপর আর কোনো শব্দ নেই, শুধু কায়রানের কাটা আঙুলের শব্দ। এক একে ঠান্ডা মাথায় সে দুজনের আঙ্গুল কেটে দেয়। রক্ত ছিটকে পড়ে মেঝেতে, আর সেই কাটা জায়গায় সে নিজের হাতে ছিটিয়ে দেয় লঙ্কার গুঁড়ো। ছেলেগুলোর আর্তনাদে কেঁপে ওঠে তিমির শয্যার দেয়াল। জঙ্গলের পাখি উড়ে পালায়, হরিণ শিয়াল সব দিগ্ভ্রান্ত হয়ে ছুটে বেড়ায়। কায়রান নিচু স্বরে হাসিয়ে বলে, তোমাদের চিৎকার ভালো লাগছে। জঙ্গলের প্রতিটা প্রাণী জাগবে। এই সেলে কায়রানের রক্তের বিচার চলে। এরপর সে বের করে এক বোতল কেমিক্যাল, জ্বালাময়ী, মাংস গলিয়ে দিতে সক্ষম। ছেলেগুলোর শরীরে ঢেলে দেয় সেটা, মুহূর্তের মধ্যেই ফোসকা পড়ে। তারা লাফাতে থাকে, দৌড়াতে চায়, কিন্তু শিকল বাঁধা শরীর কিছুই পারে না। কায়রান মৃদু হেসে বলে, তোমরা আমার সময় নষ্ট করেছ। এখন আমার বাগদের সময়।
নোহান। সে মোবাইল তুলে শুধু একবার ডাকে। একসময় দরজার উপস্থিত হয় তার বিশ্বস্ত লোক। কায়রান তাকিয়ে বলে, লাশ দুটো নিয়ে যাও। আমার বাঘ অনেকদিন মানুষের মাংস খায়নি, আজ ওদের ভোজের দিন। কায়রান চৌধুরী তার ভয়াবহ কাজ শেষ করে তিমির শয্যা সেল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। সেলটির দরজা খোলার সময় যেন অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল। নৃশংসতার এক ভয়াল ছবি আঁকে চারপাশ। তার পায়ের নিচে মাটির উপর জমে থাকা রক্ত ও জাল মিশ্রিত কণ্ঠস্বর যেন এক আত্মা শ্বাস নেয়। সেলটি যেন সেই মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। আর কায়রান তার প্রতিটি পদক্ষেপে নিশ্চিত ছিল যে সে এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে তার উপস্থিতির ছাপ চিরকাল রয়ে যাবে। তার চোখের মধ্যে এক অদৃশ্য নিষ্ঠুরতা ছিল, যেন সে শুধু খুনের তৃপ্তি নিয়েই বেরিয়ে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর যন্ত্রণার আওয়াজ এখন গাঢ় অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আর কায়রান তখনও একরকম শীতল শান্তিতে ছিলেন। তিনি যেন নিজেদের জন্য একটি নতুন জীবন প্রস্তুত করতে যাচ্ছিলেন, যেখানে তার বিশ্বাসী মায়ের মধ্যে সন্ত্রাস আর ভয়ই একমাত্র শাসক। সে ধীরে ধীরে সেল থেকে বের হয়ে আসলো এবং তার গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িটি অপেক্ষা করছিল এক কোণে। ড্রাগ কালো রঙের সেভেস গাড়ি, যার ভেতর স্বাচ্ছন্দ্য আর শক্তির এক অদ্ভুত সঙ্গম ছিল। কায়রান তার গাড়ির দিকে পা বাড়ালো, তখনই সে এক ঝলক তাকালো সেলটির দিকে। যেন কিছু দৃশ্য মনে পড়ছে, কিন্তু কোনো অনুভূতি তার মধ্যে জাগ্রত হলো না। গাড়ির দরজা খুলে কায়রান ভিতরে ঢুকে দ্রুত সিট বেল্ট বাঁধল। গাড়ির ইঞ্জিন শুরু হলো আর কালো গাড়িটি তিমির শয্যা সেল থেকে দ্রুত বের হয়ে যায়। চারপাশের জঙ্গল, পাহাড় আর গাছের মাঝে গন্তব্যের দিকে এগিয়ে চলল কায়রানের গাড়ি। এর সাথে কেবল একটাই শব্দ শোনা যাচ্ছিল, গাড়ির চাকার নিচে মাটি আর পাথরের শব্দ। সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মনে কিছুটা নিশ্চিন্তি আর শান্তি। গাড়ি দ্রুত সড়ক ধরে চলে যেতে থাকলো, এক অন্ধকার পৃথিবী থেকে অন্য অন্ধকার পৃথিবীতে। রাত তার আঁচল গুটিয়ে নিতে শুরু করেছে ধীরে ধীরে। ঘন কালো অন্ধকারে মোড়ানো আকাশে এক কোণে লাজুক আলোর রেখা দেখা দিচ্ছে। মনে হচ্ছে সূর্য যেন ক্লান্তির জড়তা সরিয়ে পৃথিবীকে নতুন এক আলোয় জাগাতে উঠে দাঁড়াচ্ছে। জঙ্গলের আড়লে পাখিরা ডানা ঝাপটায়, গাছে গাছে হালকা আলো পড়তেই গা ঝাড়া দিয়ে সারা দেহে দেয় প্রকৃতি। শিশির ভেজা পাতার কোণায় সূর্যের কিরণ ঝলকে ওঠে, মুটুকের মতো জ্বলে ওঠে। ঘড়ির কাঁটা জানিয়ে দেয় সময় সকাল 7:32। এখন গ্রীষ্মকাল। গরমের চাপে রাস্তাঘাটে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। দোকানপাট খুলতে শুরু করেছে, চায়ের কাপে ধোয়া উঠছে। রিস্কার ঘুঁটি, গাড়ির হর্ন, সব মিলিয়ে শহর, গ্রাম, বন সব যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে। কিন্তু ঠিক এই মুহূর্তে কেউ জানে না, কিছুক্ষণ আগেই তিমির শয্যা নামের সেই অন্ধকার ঘরে ঘটে গেছে এক ভয়ঙ্কর রক্তপিপাসু হত্যাকাণ্ড। সূর্যের আলো যতই জগৎকে আলোয় ভরিয়ে দিক, তিমির শয্যার সেই ঘর এখনও ডুবে আছে রক্তের গন্ধে। আর তার মাঝখান দিয়ে দূরে চলে যাচ্ছে এক কালো গাড়ি। ভেতরে বসে আছে কায়রান চৌধুরী, নিঃশব্দ, নির্লিপ্ত, কিন্তু চোখে ঠিকরে বেরোচ্ছে এক নতুন খেলার শুরু। সূর্য এখন পুরোপুরি জেগে উঠেছে, চারদিক সোনালি আলোয় উদ্ভাসিত, কিন্তু কায়রান চৌধুরীর চোখে এখনও রক্তের রং লেগে আছে। কালো এসইউভিটা জঙ্গলের আঁকাবাঁকা পথ পেরিয়ে পিছঢালার রাস্তায় উঠে এসেছে অনেক আগেই। গাড়ির ভেতরটা ঠান্ডা, যেন বাইরে দিনের গরম আর ভেতরের শীতলতা এক অদ্ভুত বিপরীত তৈরি করেছে। ড্রাইভিং সিটে বসে থাকা কায়রানের মুখে কোনো ভাব নেই। ঠোঁটের কোণে হালকা এক তৃপ্তির হাসি খেলা করছে। জানালার পাশে হেলান দিয়ে বসে সে চোখ বন্ধ করে যেন সেই আর্তনাদগুলো আবারও শুনছে। আঙুল কাটার পর ছেলেগুলোর সেই আত্মচিৎকার, ফোসকায় জ্বলে ওঠা শরীরের লাফানো, আর শেষে সেই নিধন নিস্তব্ধতা, সবই যেন ওর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছে। অল্পক্ষণ পর গাড়িটা থেমে যায় দোতলা বিশাল একটি বাড়ির সামনে। এই বাড়িটা বাইরের চোখে যেন এক শান্ত প্রাসাদ, অথচ ভিতরের গল্প ঠিক তেমন নয়। মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা গার্ড মাথা নিচু করে দরজা খুলে দেয়। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামে কায়রান। পায়ের ধাপে যেন বাড়িটার মাত্রই কেঁপে ওঠে। তার চোখে এক চিলতে ঘুম, তবুও ভেতরের উত্তেজনা এখনও চাপা দেয়নি। বাড়িতে আপাতত এখন সবাই আছে ঠিকই, কিন্তু সেটা হয়তো নিজের রুমে, তাই কায়রানকে কেউ দেখতে পায়নি। কায়রানের এখন শাওয়ার নেওয়া দরকার, সাথে একটু ঘুম। কায়রান রুমের সামনে আসে, তারপর সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, যেন কিছুই হয়নি, কিন্তু তার পেছনে রয়ে গেছে একটা রক্তাক্ত রাতের ছায়া।
সকালটা যেন একটু অন্যরকম। সূর্যটা ঠিকঠাক উঠেছে বটে, কিন্তু কারো হৃদয়ে যেন ঝলমলে আলোয় নয়, এক অদ্ভুত অস্থিরতায় ভরা এই সকাল। আরিয়ান চৌধুরী আজ একটু বেশি তাড়াতাড়ি কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। কালো শার্ট আর ব্লু ডেনিমের সাথে চোখ কালো সানগ্লাস, যার গ্লাসের আড়লে চোখ লুকোনো থাকলেও তার চাহনি যেন চারপাশের মেয়েদের মন পোড়াচ্ছে নিঃশব্দে। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার একটাই উদ্দেশ্য, ওকে দেখতে হবে। একটাবার চোখে চোখ পড়লেই যেন রাতের সেই অস্থিরতা মিলিয়ে যাবে হাওয়ায়। চারপাশের মেয়েরা তাকে দেখে একের পর এক তাকাচ্ছে, ফিসফিস করে বলছে, দেখেছো, ওকে না দেখলে বিশ্বাসই হতো না, আসলেই হ্যান্ডসাম বয়। ভাই রে, এইরকম ছেলে যদি আমার লাইফে থাকতো। তাদের মধ্যে কেউ কেউ সাহস করে আরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল কথা বলার জন্য, কেউ একটু ছবি তোলার ইচ্ছে নিয়ে এগোচ্ছে। কিন্তু আরিয়ান সে যেন একটাই মুখ খুলছে, আরিশার মুখ। সময় গড়িয়ে গেছে 1 ঘন্টারও বেশি। হঠাৎ করে কলেজ গেটের দিকে চোখ গেল আরিয়ানের। আরিশা এসেছে, তার সাথে আছে 2 বান্ধবী মিষ্টি আর বৃষ্টি। তারা 3জন মিলে হেসে গল্প করতে করতে কলেজ গেটের দিকে হাঁটছে। কিন্তু তখনই কিছু মেয়ে আরিয়ানের প্রশংসা করতে করতে পাশ কাটিয়ে যাচ্ছিল। আরিশা কথাগুলো শুনে চমকায়, থেমে গেল। সে আসলে জানতে চায় কাকে নিয়ে এত আলোচনা। ধীরে ধীরে চোখ তুলে তাকালো, আর যেই মুহূর্তে চোখ পড়ল আরিয়ান তাকিয়ে আছে নিঃশব্দ চোখের সেই মিলনে, যেন পুরো পৃথিবীটা কয়েক সেকেন্ড থমকে গেল। আরিশার মনে পড়ে গেল সেই লজ্জাজনক মুহূর্ত, যেখানে তার অজান্তেই সে নিজেকে ছোট মনে করেছিল আরিয়ানের সামনে। এই চিন্তায় তার হৃৎপিণ্ড যেন দৌড় দিয়েছে। সে মাথা নিচু করে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে ঢুকে গেল কলেজের ভেতর। মিষ্টি আর বৃষ্টি কিছুই বলতো না, শুধু বলল, ওয়েট আরিশা, হঠাৎ কি হলো? কিন্তু আরিয়ান সব বুঝেছে। আজ সে এসেছে এই কথা বলবে বলে। যেভাবেই হোক সে ধীরে ধীরে কলেজ গেটের ভিতরে ঢুকল। চারপাশের মেয়েরা তাকিয়ে হাওয়ার গতি যেন থেমে গেছে। সব তাকিয়ে আছে তার এক পলকের অপেক্ষায়। এদিকে ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আরিশা। দৌড়ের ক্লান্তি আর উত্তেজনার কম্বিনেশনে তার বুকটা যেন ধরফর করছে। ঠিক সেই সময় তার সামনে কেউ একটা মিনারেল ওয়াটারের বোতল এগিয়ে দিল। একটা গভীর কণ্ঠ ভেসে এলো, এই যে মিস, পানি খান, শরীর ঠিক থাকবে। আরিশা ভাবনার মধ্যে ছিল, কিছু না বুঝেই বোতলটা হাতে নিল। অভ্যাসবশত মুখ লাগিয়ে পানি খেয়ে নিল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসতেই বোতলটা নামিয়ে তার দিকে তাকালো। আর তাকাতেই হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল সে। সামনে যাকে দেখল, আরিশা এক মুহূর্তে পিছিয়ে আসতে চাইল, পালাতে চাইল, ঠিক যেমন আগেও পালিয়েছিল। কিন্তু তার আগেই একটা শক্ত হাত তার হাতখানা ধরে ফেলল। আরিশা থমকে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে তাকাতেই বুকের ভেতর যেন কাঁপুনি শুরু হলো, যার হাত তার নরম কবজিতে শক্ত করে চাপড়ে রয়েছে। সে আর কেউ নয়, আরিয়ান চৌধুরী। চোখে এক চিলতে দুষ্ট হাসি, ঠোঁটের কোণে একটু বাঁকা ভঙ্গি, যেন চোখ দিয়ে কথা বলে ফেলে সে। আরিশার মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল লজ্জায়। সে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল, শরীরটা কেমন যেন ঘামছে। এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকা, হাত ধরে রাখা, সব মিলিয়ে বুকের ভিতর হু হু করছে। আরিয়ান ওর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, ছেড়ে দিতে পারি মিস গোলাপি পরি, যদি আপনি কথা দেন পালিয়ে যাবেন না। আরিশার মনে হলো এখন যদি মাটি ফাঁক হয় সে নিঃসংকোচে সেখানে ডুবে যেতে পারে। তবুও ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। আরিয়ান এবার ধীরে হাত ছেড়ে দিল। আরিশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুক থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু ঠিক পরেই আবার সতর্ক বাণী দিয়ে বলল, এই যে মিস গোলাপি পরি, কিন্তু একদম পালিয়ে যাবেন না, আমি কিন্তু খুঁজে বের করবই ঠিকই। আরিশা চোখ তুলে এক ঝলক তাকালো, আবার সঙ্গে সঙ্গে চোখে নামিয়ে নিল। লজ্জা আর অস্বস্তির এমন এক মিশেল, যেন হার্টবিট স্কিপ করছে প্রতিবার। ওরা এখন কলেজের ক্যাম্পাসের মাঝ বরাবর দাঁড়িয়ে। চতুর্দিকে চোখ রাখলেই বোঝা যায় পরিস্থিতি একটু উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যেসব মেয়ে কিছুক্ষণ আগে আরিয়ানকে চোখ দিয়ে গিলে ফেলছিল, তারা এখন চুপচাপ দাঁড়িয়ে, কেউ কেউ অবাক, কেউ কেউ রাগে ঠোঁট কামড়াচ্ছে। এই মেয়েকে ওর সাথে কথা বলছে কেন? হিংসার আগুন চোখে মুখে ছড়িয়ে পড়েছে। এইদিকে মিষ্টি আর বৃষ্টি দুজনেই হাঁ করে তাকিয়ে আছে, যেন সিনেমার কোনো দৃশ্য সামনে লাইভে চলছে। কেউ কিছু বলছে না, শুধু বোঝার চেষ্টা করছে এটা কি হলো। আরিয়ান একটু হেসে নীরবতা ভাঙল। তো মিস গোলাপি পরি, আপনার নামটা যেন কি? এই গোলাপি পরি। কথাটায় আরিশার ভেতরটা রাগে ঝরে পড়ে যাচ্ছে। সে চুল ধরে ছিঁড়ে ফেলতে চায় ওর। নিজেকে জিম্মি করে 1 ঘন্টা দাঁড়িয়েছিল,
তারপর এসে ধরা পড়ার মতো করে হাত ধরে আবার এখন নাম জানতে চাইছে, আর সেই গোলাপি পরি নামটা। একটা গলায় জমে থাকা গালি হঠাৎ গিলে নিয়ে আরিশা একটু রাগ মেশানো গলায় বলল, আরে ভাই, কালকের ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কি জানতাম আপনি গাড়ির ভেতরে বসে আছেন? আমি তো শুধু স্কার্ফ ঠিক করছিলাম, ভুল করে হাত লাগলো। আর আপনি তো সঙ্গে সঙ্গে মুখ করে বসেছিলেন, আমি দৌড়ে চলে গেছি, কথা তো বলিনি। আরিয়ান ঠোঁটে আবার সেই একই দুষ্টু হাসি টেনে বলল, হুম, ঠিক আছে, মানলাম। কিন্তু আপনি তো এখন কথা বলছেন, ঠিক বলুন তো নামটা। আরিশা মাথা নিচু করে হাত দুটো মুঠো করে ধরে কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বলল, আরিশা খান জেরিন। ওয়াও, দারুণ নাম, রীতিমতো রাজকীয় শোনাচ্ছে। আমি আরিয়ান চৌধুরী। আরিশা হালকা হাসল, কিছু বলল না, তবে চোখে এক চিলতে স্বস্তি, এক ঝলক খুশি লুকিয়ে আছে। আরিয়ান হঠাৎ করে বলে উঠল, এই যে মিস গোলাপি পরি, দেখছেন তো আমাদের নামের কত মিল। এই কথাটা শুনেই আরিশার চোখ ছানা পড়া। সে হক চকিয়ে তাকিয়ে রইল ওর দিকে। মুখে কথা নেই, কেবল চোখে একরাশ বিস্ময়, আর মুখে কচি লাজুক হাসি। আর আশেপাশের মেয়েরা তারা যেন নিজেরাই নিজেদের চোখে পানি এনে ফেললো। উফ, ভাগ্য বলে একটা বটে। নিঃশব্দে হাওয়া বইছে, ক্যাম্পাসের আনাচে কানাচে যেন সব থমকে গেছে। পেছনের সব কথোপকথন, হাসাহাসি, কোলাহল এক নিমিষে নিস্তব্ধতায় হারিয়ে গেল। চারপাশে শত শত চোখ তাদের দিকে, কিন্তু সেই মুহূর্তে আরিশা আর আরিয়ান যেন একটা আলাদা জগতে আটকে গেছে। আরিশা রাগে আর লজ্জায় চোখ কুঁচকে বলেছিল, কি যাতা বলছেন তখন থেকে, কাপ। কিন্তু বাকিটা আর বলতে পারল না। হঠাৎ পেছন থেকে কারো ধাক্কায় ভারসাম্য হারিয়ে সোজা আরিয়ানের বুকে ধাক্কা খেয়ে পড়ে গেল। আরিয়ান কিছু বোঝার আগেই দেখতে পেল সেই গোলাপি পরি তার বুকের মধ্যে এসে পড়েছে। পরিস্থিতি বাঁচাতে হাত দিয়ে তাকে ধরে ফেলল, কিন্তু নিজেরই পা ফসকে গেল। দুজন একসাথে নিচে পড়ে গেল গড়িয়ে গড়িয়ে। ওরা ছিল একটুখানি ঢালু জায়গায়, ফলে গড়িয়ে যেতে লাগলো একে অপরের গায়ে পড়ে। এই গড়াগড়ির মধ্যেই হঠাৎ আরিশার ঠোঁট গিয়ে ঠেকল আরিয়ানের গালে। একটা, দুইটা না, পরপর তিনবার। যেন ভাগ্য নিজে এসে এই ঘটনা ঘটিয়ে দিয়ে গেল। আরিয়ান অবাক হয়ে চেয়ে রইল তার বুকে পড়ে থাকা মেয়েটার দিকে। আরিশা ভয় আর লজ্জায় শার্ট চেপে ধরে রেখেছে, চোখ বন্ধ। কিছু সময়ের জন্য যেন সময় থেমে গেল, আর আশেপাশে পুরো ক্যাম্পাস তখন হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। মনে হচ্ছে এটা যেন বাস্তব না, কোনো সিনেমার শুটিং চলছে। ধীরে ধীরে আরিশা চোখ খুলল। চোখ মিলতেই তার চোখ পড়ল আরিয়ান তাকিয়ে আছে তার দিকে, মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। আরিশা থতমত খেয়ে উঠেই পড়ল তার বুক থেকে। আরিয়ানও উঠে দাঁড়ালো, তারপর চারপাশে তাকিয়ে হঠাৎ গর্জে উঠল, আরিশা খান, আরিয়ান চৌধুরী। শোনার সময় একসাথে দারুণ লাগছে না? মনে হচ্ছে যেন কাপল। এখানে সিনেমার শুটিং চলছে নাকি? যাও সবাই, যার যার কাজে যাও। আরিয়ানের ধমক শুনে সবাই ছুটে পালালো, কিন্তু চোখে মুখে স্পষ্ট কৌতূহল, গসিপ শুরু হবে নিশ্চিত। আরিশা এবার একটু দ্বিধাভরে বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি কেউ আমাকে ধাক্কা দেবে। আমি দুঃখিত। তার কণ্ঠে সত্যিকারের অনুশোচনা ছিল। আরিয়ান একটুখানি নীরব থেকে বলল, সরি বললেই কি সব শেষ? আমি আপনাকে ক্ষমা করে দিব। আরিশা চোখ ছোট করে তাকালো। মানে? আরিয়ান এইবার দুগালে নাটকীয়ভাবে হাত রেখে বলে উঠল, আপনি আমার দুই গালে 3টা চুমু খেয়েছেন, আমার ভার্জিনিটি নষ্ট করে ফেলেছেন। এখন আমার বউ তো কিচ্ছুই ছুঁয়ে দেখলো না, সব আপনি নিয়ে গেছেন। তার এই নাটকীয় ভঙ্গি দেখে আরিশার মুখ হা হয়ে গেল। কি? কিস করলে ভার্জিনিটি নষ্ট হয়, এটা কোথায় শুনেছেন? আমি তো আমার আব্বু আম্মু আপুকে কিস করি, ওদের কবে ভার্জিনিটি নষ্ট হলো? আরিয়ান একদম সিরিয়াস ভাব করে বলল, সবারই হয়নি, কিন্তু আমার হয়েছে গোলাপি পুড়িয়ে। তুমি আমার একমাত্র এক্সক্লুসিভ ভার্জিনিটি হরণকারী। এখন কিভাবে আমার ভবিষ্যৎ বউকে আমি মুখ দেখাবো বলো? আরিশা অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই ছেলে নিঃসন্দেহে পাগল, একেবারে ডিগ্রি পাওয়া পাগল। হাই আল্লাহ, আমি কোনই পাগলে পারলে বললাম। তবুও ঠান্ডা গলায় বলল, আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? অল্প কিছুই, যেহেতু তুমি 3টা চুমু দিয়ে আমার ভার্জিনিটি নিয়েছো, এখন আরও একটা চুমু দাও, তাহলে ভার্জিনিটি আবার ফিরে আসবে। তার ঠোঁটের কোণে যেন নতুন এক দুরন্ত হাসির আভা। আরিশা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ছি, এইসব কি বলছেন আপনি? আরিয়ান গলা ন্যাকা করে বলল,
কি বললাম? তুমি আমার সম্মান নিয়ে গেলে দোষ নেই, আমি সম্মান ফিরে চাইলেই দোষ। গোলাপি পরি, তুমি বড় নিষ্ঠুর। আরিশা আর দাঁড়াতে পারল না, মাথা নাড়িয়ে চলে যেতে যেতে বলল। অসম্ভব, পারবো না আমি। আরিশার চলে যাওয়া দেখে চারিপাশটা যেন হঠাৎ করে কেমন নিঃশব্দ হয়ে গেল। বাতাসের মাঝে লেগেছিল তার চুলের সুবাস, সেই সুগন্ধে আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইল আরিয়ান। সে চেয়ে রইল পেছন ফিরে চলে যাওয়া মেয়েটার দিকে, লাজুক রেগে যাওয়া চোখ আর সেই অদ্ভুত মোহময় হাঁটা চলা। আরিয়ান তখন হঠাৎ করে বুকে হাত রেখে গেয়ে উঠল এক নাটকীয় ছন্দে, যেন তার হৃদয়ের কথাগুলো সুর হয়ে বেরিয়ে এলো। সুকিতকিত খেলিস না রে মনটা নিয়ে আর। আয়না ভেসে টানিক দিয়ে সারে বুকরা 3টা চুমু ফ্রিতে দিলি, দে না আর একটা। পীড়িতের প্যাসে মনটা হলো ফোক্কাতা। খাস না ফুটেজ বেকার, সামলা মনটা আমার। চর গিয়া পেরকা বুক খার। শেষ লাইনটা গাওয়ার সময় সে যেন একেবারে বলিউডের নায়কের মতো বুকের ওপর হাত রেখে কাত হয়ে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, মজা, পাগলামি আর খানিকটা প্রেমের দুষ্ট রং। আরিশা সেই সময় বেশ কয়েক কদম হেঁটে গিয়েছিল, কিন্তু এই অদ্ভুত গান আরিয়ান গাইতেই সে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো, চোখে লেগেছিল বিস্ময় আর বিরক্তির মিশেল। কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল সেই পাগলাটে ছেলেটার দিকে, তারপর মুখে একটা তাচ্ছিল ভরা হাসি টেনে বলে উঠল। পেয়ারকা বুখার বুকে নিয়ে ঘোরেন পাগল একটা, আমার পিছনে যেন আর না দেখি, সাবধান করছি। তার গলায় রাগের ঝাঁজ থাকলেও মুখে লুকোনো একটা ছোট্ট হাসি ছিল, যেটা আরিয়ান ঠিকই ধরে ফেলল। এই কথা বলে আরিশা চলে গেল শটান। তার পেছনে দৌড় দিল বৃষ্টি। আরিশার প্রাণের দুই সাথী, যারা মুখ চেপে হাসি থামাতে পারছিল না। ওদের হাসির রেশ যেন বাতাসে লুকিয়ে থাকলো। আরিয়ান দাঁড়িয়ে থেকে হালকা হাসলো, চোখে ছিল সেই দুষ্ট ঝিলিক, নিজের মনেই বলল। অবশ্যই মনে থাকবে। আর এই মনের রানীকে পিয়ারকা বুকার এই এমনভাবে ভেজাবো যেন সে নিজে এসে আরেকটা চুমু দিয়ে বলে, এই চুমুটা তোমারই ছিল, তোমার গোলাপি পরি। তার চোখে তখন একটা প্রতিজ্ঞার দীপ্তি। সে জানে এই গল্প এখানেই শেষ নয়, আসল খেলা তো এখন শুরু হয়েছে। আর এই খেলার নাম ভালোবাসা। আরিশা হয়তো ভাবছে সে রক্ষা পেয়েছে, কিন্তু না, সে তো এখন আরিয়ানের পিয়ার কাবুখার এ আক্রান্ত। আরিয়ান দাঁড়িয়ে রইল গানের তালে তালে, মাথা দোলাতে দোলাতে। সে জানে গোলাপি পরীর মন একদিন ঠিকই ধরা দেবে তার হাতে। সেই দিন হবে সবার সামনে একেবারে রাজকীয় কায়দায়। একটা গা ছমছমে রাত, আকাশে টিমটিমে তারা, মাঝখানে থমকে থাকা একটা বিশাল চাঁদ, চারদিক শুনশান, বাতাসে অদ্ভুত রকমের নিস্তব্ধতা। ঠিক এই সময়ে রায়ান থমথমে মুখে ফোন নামিয়ে বলল। হার্স, আমাদের যুদ্ধের জন্য চ্যালেঞ্জ এসেছে। আর্শ তখন একটা সোফা জমানো আরামদায়ক ভঙ্গিতে বসে ফোন স্ক্রল করছিল। মুখে তার প্রতিদিনকার সেই কালো মাস্ক, যেন পুরো পৃথিবী থেকে নিজেকে আড়াল করে রাখা এক যোদ্ধা। তার পরনে ছিল কালো লেদার জ্যাকেট, যার কলার হালকা দাঁড়িয়ে থাকা, যেন রক্তচক্ষু হিংস্র এক বাঘ দাঁড়িয়ে আছে ঝাঁপ দেওয়ার অপেক্ষায়। তার সিলভার কালো প্যান্ট চকচক করছিল, যেন তাতে আগুনের ছায়া লেগে আছে। মাথায় ছিল একটি কালো ক্যাপ, চোখের সামনে ছায়া ফেলে রাখা। সে থেমে গিয়ে বলল হালকা বিস্ময়ের সাথে, কে দিয়েছে? রায়ান কিছুটা থমকে গিয়ে বলল। ময়াল দানব কারণ চৌধুরী, সে তোমার সাহস মাপতে চায়। এবার আর শেষে উঠল সেই হাসি, যেন কোনো আগ্নেয়গিরির গভীর থেকে উঠে আসা গর্জনের মতো। ঠোঁটের কোণে বাঁকা একটা ভঙ্গি, আর চোখে ফুটে উঠল রক্ত গরম চ্যালেঞ্জের আগুন। সে যদি হয় ভয়াল দানব কায়রান চৌধুরী, তবে আমিও অগ্নিকন্যা আর্শ। আমার তেজ আগুনের মতোই জল জল করে, রাতের আধারে এসে আগুন জ্বালিয়ে আলোকিত করে। আমি সেই যোদ্ধা যে আগুনের সাথে জন্মেছে, আগুনের মাঝে বড় হয়েছে, আর আগুন দিয়েই পৃথিবী শাসন করে। দেখি সেই কায়রান চৌধুরী কতটা সাহস রাখে আমার মুখোমুখি দাঁড়াবার। হার্স, তুমি কি প্রস্তুত? শুনেছি কায়রান ভীষণ শক্তিশালী। আর্শ তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল। সে যদি শক্তিশালী হয়, তবে আমি হচ্ছি আগুন, আর এই আগুনেই তার শক্তির ভস্ম হয়ে যাবে।
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর সে উঠে দাঁড়ালো। সেই ওঠার মধ্যে ছিল এক ধরনের থরথরানো কম্পন, যেন মারিও অনুভব করলো তার আগমনী শক্তিকে। ধীরে ধীরে অন্ধকার প্রাসাদের মেঝেতে গর্জন তুলতে তুলতে হাঁটতে লাগলো সে। দরজার কাছে এসে থামলো, মাথা তুলে তাকালো আকাশের দিকে। সে চাঁদ যেন আজ তার সাক্ষী হতে এসেছে। আর মাংসের আড়াল থেকে হালকা বাঁকা হাসি দিল। তারপর চাপা গলায় গর্জন জড়ানো কণ্ঠে বলল, ভয়াল দানব মিস্টার কায়রান চৌধুরী, তোমার সময় শেষ। তোমার আগুনের তাপে ঝলসে যাওয়ার জন্য প্রস্তুত নাও। এই আগুনের তাপ সহ্য করার মতো কেউ জন্মায়নি এই দুনিয়ায় এখনো। তার হাসি তখন ছড়িয়ে পড়ল চারপাশে, একটা শীতল কিন্তু হিংস্র হাসি। সেই শুনশান পরিবেশে তার হাসি যেন মৃত্যু আগমনের ঘণ্টা বাজালো। আর দেরি করল না, আর সে সোজা তার কালো স্পোর্টস কারে উঠে বসল। ইঞ্জিন স্টার্ট হলো গর্জনের মতো শব্দে। সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা ভেঙে ছুটে চলল এক আগুনের ঝড়। গন্তব্য সেই জায়গা যেখানে তার প্রতিপক্ষ অপেক্ষা করছে, তবে প্রতিপক্ষ জানে না সে কার মুখোমুখি হতে যাচ্ছে। সে যে আসলেই এক অগ্নিকন্যা আর্শ। আজকের রাত রক্ত আর আগুনের গল্প নিয়ে ইতিহাস হয়ে থাকবে। শুরু হতে যাচ্ছে যুদ্ধ। ঘরটা তখন সন্ধ্যার আলো আধারে মোড়ানো। জানালার ফাঁক গলে ঢুকে পড়ছিল হালকা কমলা রঙের সূর্যাস্তের আলো। চারদিকে এক ধরনের ক্লান্ত অথচ শান্তিময় পরিবেশ। 4 দিন হয়ে গেছে আরিয়ান দেশে ফিরেছে, কিন্তু এখনও তার বড় ভাই কায়রান চৌধুরীর সাথে তার দেখা হয়নি। কায়রান তো এমন, যেন বাড়ির কেউই না। কখন যে আসে কখন যে চলে যায় বুঝে ওঠা মুশকিল। কখনো ভোরে কখনো গভীর রাতে একটা রহস্যময় সময়সূচি নিয়ে চলে তার জীবন। কিন্তু আজকের সন্ধ্যাটা যেন আলাদা। আজ বহু প্রতীক্ষার পর কায়রান চৌধুরী ফিরল সন্ধ্যার আগেই। আরিয়ান তখন বাড়িতেই ছিল, বসার ঘরের জানালা দিয়ে তাকিয়েছিল বাইরে। হঠাৎই সতর দরজার শব্দ, কাঠের দরজা খোলার সেই পরিচিত আওয়াজে তার বুকের ভেতরটা কেঁপে উঠল আনন্দে। এই চিন্তা মাথায় আসতেই আরিয়ান দৌড়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই কায়রান ভেতরে ঢুকলো। মুখে সেই চিরচেনা গম্ভীরতা, চোখে তীব্র ধৈর্যের রেখা। পরনে তার কালো শার্ট হাতা গোটানো, মুখে হালকা দাড়ি আর চোখে রাতভর জেগে থাকার ছাপ। আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে কায়রানের দিকে ঝাঁপিয়ে পড়ল। একদম শিশুর মতো আদরে জড়িয়ে ধরল ভাইকে। হঠাৎ এক ঝাপটায় কায়রান একটু হকচকিয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে শক্ত করে দাঁড়িয়ে গেল। তারপর বিরক্তভাবে আরিয়ানকে বুক থেকে ঠেলে দিয়ে বলল, কি শুরু করেছিস? মেয়ে মানুষের মতো গায়ে ঢেলে পড়ছিস কেন? আরিয়ান একটু দূরে সরে গিয়ে ভীষণ ন্যাকা ভঙ্গিতে বলল, আমি মেয়ে কবে হলাম ভাইয়া? আমি তো এখনো পুরোপুরি পিওর ছেলে আছি। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো, নিজেই দেখে নিও, কনফার্মড। কায়রানের চোখ রাগে লাল হয়ে গেল। তার ঠোঁট কাঁপতো, মুখে ফুটে উঠল বিরক্তির ছায়া। সে বলল, শাট আপ আরিয়ান, আমার ধৈর্য পরীক্ষা নিস না। সামনে থেকে সরে দাঁড়া, আমি শহর নেব। এই বলে কায়রান সোজা চলে যেতে নিল ভেতরের দিকে। কিন্তু আরিয়ান তো আর চুপ থাকে না। সোফায় গিয়ে বসে উঁচু গলায় বলেই ফেলল, প্রত্যেক দিন 5-6 বার গোসল করো কেন ভাইয়া? গোলমাল কি কিছু আছে নাকি? বুঝতে পারছি। তবে ভাবিকেও একটু দেখা করিয়ে দিও। 1000 হোক, 10টা না 5টা না, একটা মাত্র দেবর আমি। তার মুখে তখন দুষ্টুমিতে ভরা হাসি, চোখের রসে টইটুম্বুর দৃষ্টি। আরিয়ান হেসে হেসে নিজেকে জড়িয়ে নিল সোফার কোণে। ঘরের নিঃশব্দ পরিবেশে যেন সময় জমে আছে। আরিয়ান মুখে দুষ্টু হাসি নিয়ে সোফায় বসে, কিন্তু তার ভাই কায়রান চৌধুরী যেন এক আগ্নি গোলা হয়ে ঘরে ঢুকল। চোখে তার আগুন, মুখে ঝড়। কোনো কথার উত্তর না দিয়ে সে সরাসরি নিজের রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই যেন পুরো পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করল সে। রুমের ভিতর আলো নরম, তবে কায়রানের চোখে সেই আলো পুড়িয়ে দেওয়ার মতো লাগে। পায়ের ভারী শব্দে মেঝে কেঁপে উঠছে, আর তার নিঃশ্বাস যেন আগুনের মতো। তার শরীরের প্রতিটি রগ টনটন করে উঠছে রাগে, অপমানে, লজ্জায়। সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়ল সে। ঝর্ণার নিচে দাঁড়ালেও সে গরম পানি তার রাগ ঠান্ডা করতে পারছে না। তার মনে বারবার ঘুরে ফিরে আসে সেই মুহূর্ত। একজন মেয়ে, প্রকাশ্যে ভয়াল দানব কায়রান চৌধুরীর গালে থাপ্পড় মেরেছে। এই অপমান, এই অসম্মান সে কি সহ্য করতে পারে? কখনো না। রাগে তার চোখ লাল। হঠাৎ সে ওয়াশরুমে থাকা গ্লাসের তাক ছুঁড়ে ফেলে দেয়। আয়না ভেঙে ছিটকে পড়ে মেঝেতে। তাতে কি সে থামে না, আরও একের পর এক ভাঙচুর করতে থাকে। এতটাই অন্ধ ক্ষোভে ফেটে পড়ে যে সে একসময় কাচের টুকরোয় হাত কেটে যায়। কিন্তু সেই রক্তও যেন তার রাগ কমাতে পারে না।
কাচের টুকরো হাতে আটকে থাকলেও সে চেপে ধরেছে রাগে। ব্যথাকে অস্বীকার করছে। মেঝে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার তীব্র শ্বাস, ঝর্ণার গর্জন আর রক্তের গন্ধে এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ওয়াশরুমে। এরপর কায়রান আবারও শাওয়ারের নিচে দাঁড়ায়। জল পড়ছে তার মাথা বেয়ে, শরীর বেয়ে, কাটা হাত বেয়ে। রক্ত আর পানির মিশেলে মেঝে লাল হয়ে উঠেছে। তখনই সে চোখ বন্ধ করে, ঠোঁটে এক ভয়ানক হাসি, বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, তোমাকে আমি খুবই বিভৎস শাস্তি দেব মেয়ে। তুমি ভয়াল দানব কায়রান চৌধুরীর গালে থাপ্পড় মেরেছ। তুমি অপমান করেছ, অন্যায় করেছ। তোমার শাস্তি কোনো সাধারণ কিছু হবে না। তুমি সেই আগুনে পড়বে যা আমি নিজের হাতে জ্বালাবো। তার কণ্ঠে কোনো রাগ নয়, বরং এক ধরনের হিমশীতল প্রতিশোধের প্রতিজ্ঞা। হঠাৎ সে আবার শান্ত হয়, চোখ ঠান্ডা, গলা নরম। ফ্লেমহার্ট, আমাকে থাপ্পড় মারার সাহস একমাত্র তোমার থাকতে পারে, কিন্তু ওই মেয়েটা, সে কি তোমার অনুমতি ছাড়া তোমার সম্পদে হাত দিতে পারে? এক গভীর থেমে থাকা মুহূর্তে সে ফিসফিস করে বলে ওঠে, আমি ওর হাত কেটে ফেলবো। ওর সাহসের বিনিময়ে আমি ওর অস্তিত্ব মুছে ফেলবো। তার ঠোঁটে তখনও সেই অদ্ভুত ঠান্ডা হাসি। হাত থেকে রক্ত এখনও চুইয়ে পড়ছে, আর জল সেই রক্ত মিশিয়ে তৈরি করছে এক ভয়ঙ্কর শীতল প্রতিশোধের ছন্দ। কায়রান চৌধুরী আরেকবার চোখ তুলে তাকায় আয়নার ভাঙা কাচের দিকে। তার প্রতিবিম্বে এখন আর মানুষ নেই, এক ভয়াল দানব ধীরে ধীরে জেগে উঠছে। তার প্রতিশোধ ভয়ানক, যার রাগ ধ্বংসাত্মক। সময়টা রাত 9টা ছুঁই ছুঁই। চৌধুরী ভিলা আজ যেন অন্যরকম ব্যস্ততায় মুখর। সারা বাড়িতে এক ধরনের প্রতিশ্রুতির গন্ধ। নতুন কেউ আসে, পুরনো কারো ফিরে আসা যেন এক উৎসবের রূপ নিচ্ছে। রিহান তালুকদার আর রিয়ানা তালুকদার বেশ কিছুদিনের জন্য এখানে থাকবেন। চৌধুরী ভিলায় তাদের আশাটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। রান্নাঘরে তখন ব্যস্ত নাফিজা চৌধুরী। হাতে তার রান্নার খুন্তি, মুখে হালকা ঘামের ছাপ, কিন্তু চোখে মুখে অপার সন্তুষ্টি। তিনি প্রতিটা পদ ভালোভাবে বানাতে চান। রিহান আর রিয়ানার পছন্দের খাবার সব যেন টেবিলে থাকে। ড্রয়িং রুমে বসে আছেন আসিফ চৌধুরী, চোখে চশমা, হাতে খবরের কাগজ। নিতান্তই শান্ত পরিবেশে তিনি নিজেকে ডুবিয়ে রেখেছেন পত্রিকার পাতায়। আর ডাইনিং টেবিলের একপাশে নিঃশব্দে বসে আছেন জামিলা চৌধুরী। চৌধুরী পরিবারের বৃদ্ধতম সদস্য। মুখে স্থিরতা, চোখে জীবনের অভিজ্ঞতার ছাপ। এই মুহূর্তে কায়রান বাড়িতে নেই, আর আরিয়ান নিজ রুমেই আছে, যেন নিজের জগতে ডুবে আছে সে। এদিকে নাফিজা রান্না শেষ করে পেছনে তাকাতেই দেখতে পেলেন রিয়ানা দাঁড়িয়ে আছে দরজার সামনে। একদম সাজগোজ ছাড়া, সাদামাটা চেহারা, তবে সেই সরল মুখে এক ধরনের মুগ্ধতা লুকিয়ে। রিয়ানা মা। নাফিজা মৃদু সুরে ডাক দিলেন। জি মামুনি বলো। রিয়ানা একটু সপ্রতিভ হয়ে এগিয়ে এলো। মা, তুই গিয়ে একটু আরিয়ানকে উপর থেকে ডেকে আনবি, খেতে বসবো সবাই। এই কথাটি শুনে রিয়ানার চোখ বড় হয়ে উঠল, মুখে হালকা লজ্জা, কণ্ঠে তোতলামি ভর করল। আমি কেন? নাফিজা একটু হেসে রান্নার দিকে মন দিতে দিতে বললেন, যা মা, একটু যা, সময় হয়ে যাচ্ছে তো। কোনো উপায় না পেয়ে রিয়ানা দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে উপরে ওঠার জন্য প্রস্তুত হলো। তার ভাই রিহান নিজের রুমে, তাই তাকে পাঠানো হয়নি। হয়তো ভেতরে ভেতরে রিয়ানা একটু নার্ভাস, একটু অস্বস্তি বোধ করছে। তবুও মামুনির আদেশ তো মানতেই হবে। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, চুপচাপ পা ফেলে পৌঁছে গেল আরিয়ানের রুমের দরজার সামনে। টক টক টক, সে দরজায় হালকা করাঘাত করলো। হুট করে দরজাটা যেন একটু খোলা ছিল, ধাক্কা লাগতেই খুলে গেল পুরোপুরি। রিয়ানা একটু দ্বিধায় পড়ে গেল। ভেতরে ঢুকলো এক পা করে। রুমে কেউ নেই, নিঃশব্দ। তবে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসে, মানে আরিয়ান ভেতরে। রিয়ানা একটু অন্যমনস্ক হয়ে চারপাশটা দেখতে লাগলো। অনেকদিন এই রুমে আসা হয় না ওর। ছেলেদের রুম, আর তাও আবার এমন একটা ছেলে যার সামনে সে সবসময় একটু ভয় পায়। রুমটা বেশ গোছানো, তবে সেই একই অদ্ভুত গন্ধ, ছেলেদের পারফিউম, বইয়ের ধোলা মাখা পাতা আর হালকা শীতলতা মিশ্র এক পরিবেশ। সে একটু এগিয়ে গেল, ঠিক তখনই ক্লিক, ওয়াশরুমের দরজার ল্যাচ খুলে গেল। আর মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলো আরিয়ান। তার গায়ে তখনও তোয়ালে, চুল ভেজা, শরীর থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। আর সামনে দাঁড়িয়ে থাকা রিয়ানা চোখ বড় বড় করে, মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। রিয়ানা চিৎকার দিয়ে উঠল, ভয়ে, লজ্জায়, অপ্রস্তুততায়। সাথে সাথে আরিয়ানও চমকে উঠল। তুই এখানে কি করছিস? রিয়ানা চোখ ঢেকে পেছনে সরে গেল, মুখ লাল হয়ে গেছে। আমি কিছু দেখিনি ভাইয়া, আমি মামুনি পাঠিয়েছে,
মানে আমি আমি নিচে যাচ্ছি। আরিয়ান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিছু না বুঝে কিছু না বলেই। সেই মুহূর্ত যেন পুরো বাড়ির শান্ত পরিবেশে একটা বাজের মতো আঘাত হানল। পেছনে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর রিয়ানা যেন দৌড়ে পালিয়ে গেল নিচে। হৃদয় তখনও কাঁপছে, তার মুখে লজ্জার রং সরে গেল, মুখ লাল হয়ে গেছে। আরিয়ান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিছু না বুঝে কিছু না বলেই। সেই মুহূর্ত যেন পুরো বাড়ির শান্ত পরিবেশে একটা বাজের মতো আঘাত হানল। পেছনে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর রিয়ানা যেন দৌড়ে পালিয়ে গেল নিচে। হৃদয় তখনও কাঁপছে, তার মুখে লজ্জার রং। গভীর রাত, চারপাশ নীরব, বাতাসে হালকা ঠান্ডা, গাছের পাতাও যেন নিঃশব্দে ঘুমিয়ে আছে। আকাশে ম্লান চাঁদ, শহর নিস্তব্ধ, শুধু নিঃশ্বাসের শব্দটুকু জানান দিয়েছে কেউ এখনও জেগে আছে। সময়টা এখন রাত 2:45। তিমির শয্যা, যেটা ভয়াল দানব কায়রান চৌধুরীর আবাসস্থল বললেই চলে। তিমির শয্যার ভিতরে ছোট্ট একটা রুম আছে, যেখানে এক সোফা বসানো। সেখানে বসে আছে কায়রান চৌধুরী। পায়ের উপর পা তুলে সে বসে আছে, ডান হাত সোফায় ছড়িয়ে রেখে শুয়ে আছে। ডান হাত থেকে আবার টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। বাম হাতে তার সিগারেট ব্যান্ডের সিগারেট ক্যামেল একটু একটু করে টান দিচ্ছে, সেটাই। তার দৃষ্টির উপরে কখনো চোখ বন্ধ করছে, আবার খুলছে। তিমির শয্যার এই জায়গাটাই কায়রানের জন্য বিলাসবহুল করা, এসি ফিট করা, সাথে একটা বেড আছে আর এটা একটা টি টেবিল। এই রুমে এখন এসি চলছে, তাও যেন কায়রানের কপাল ঘাম টুপটাপ করে পড়ছে। ভয়ঙ্কর কিলার লোক নিয়ে এখন সে আছে। এরই মধ্যেই হুট করে রুমের দরজায় টোকা দিল কেউ। বাইরে থেকে আওয়াজ আসলো, ভাই আসবো? কায়রান ছোট্ট করে জবাব দিল। আয়। নোহান ভেতরে ঢুকলো, ঢুকে মাথা নিচু করে দাঁড়ালো। চোখ গেল কায়রানের ডান হাতের দিকে, যেখানে টুপটুপ করে রক্ত বেরিয়ে আসে। নোহানের খারাপ লাগলো, মন চাচ্ছে ওইখানে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে, কিন্তু কায়রান সে মরে গেল কারো সাহায্য নেবে না। যদি কেউ আসে নিশ্চিত তাকে খুন হতে হবে। নোহান গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, ভাই, সেই মেয়েটার খোঁজ পেয়েছি, যে মেয়েটা আপনার গালে থাপ্পড় মেরেছিল। কায়রান এবার সোফা ঠিক করে উঠে বসল। এখনও সিগারেট টানছে সে। রাগের টোপে কপালের রগগুলো ফুলে উঠেছে, দাঁতে দাঁত পিষে বসে আছে। নোহান তার ভাইকে একবার দেখে ঘাবড়ে গেল, তবুও সেদিকে পাত্তা না দিয়ে বলতে শুরু করলো, ভাই, সেই মেয়ের নাম হলো আরশিয়া খান জারা, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার মা একজন সিআইডি অফিসার আর তার বাবা ডিএসপি অফিসার। তার একটা বোন আছে এন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর আরশিয়া খান যারা মেয়েটা ব্যবসা সামলায়। কায়রান পুরোটা কথা মনোযোগ দিয়ে শুনল, কিছু বলল না। রাগে ওর হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, হাতের পেশিগুলো যেন জামা ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। আধা পোড়া সিগারেটটা ফেলে দিল, বাম হাতের শাহাদাত আঙুল দিয়ে কপাল ঘষতে লাগলো। নোহান আর একবার তার ভাইয়ের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, ভাই, ভাবি চ্যালেঞ্জ মঞ্জুর করেছেন, আর আগামীকাল আমাদের যুদ্ধ ভাবির সাথে। ভাবির কথা কর্ণকুচুর হতেই কায়রানের মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। সে ওইভাবে গম্ভীর কণ্ঠে বলল, আর্চিয়া নামের মেয়েটির খোঁজ রাখিস নোহান। আমরা ফ্লেম হার্টকে দেখার পরে ওর কাজ শেষ করবো দুনিয়া থেকে। আচ্ছা ভাই। তো এবার যা। নোহান চলে গেল। নোহান চলে যেতেই কায়রান আবারও সোফায় হেলান দিয়ে শুয়ে বলে উঠল, ফ্লেম হার্ট, আর মাত্র কিছু ঘন্টা, এরপর আমার মুখোমুখি হতে যাচ্ছে তুমি। রেডি হও। বলেই এক বাঁকা হাসি দিল। টি টেবিলের উপরে থাকা ওয়াইনের গ্লাসটা তুলে নিল, আস্তে আস্তে চুমুক দিয়ে খাওয়া শুরু করলো। আরশিয়া আজকে দ্রুত অফিসে গেছে, ওর আজকে 2টা মিটিং আছে, তাই সকাল সকাল বেরিয়েছে। এখন বাজে সকাল 11:20। এই সময় এসে আরশিয়ার মিটিং শেষ হলো সব। আরশিয়া ক্লান্ত ভঙ্গিতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে গেল, যেখানে আগে থেকেই নোভা ছিল। আরশিয়াকে ঢুকতে দেখে নোভা ঘেউ ঘেউ করতে করতে আরশিয়ার কাছে আসলো। আরশিয়া হালকা নিচু হয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি নোভা, ক্ষুধা লেগেছে? অবলা জন্তু যেন বুঝতে পারল আরশিয়ার কথা, সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে উঠল। আরশিয়া উঠে নিজের কেবিনে থাকা বড় আলমারির দিকে এগিয়ে গেল। ডগ ফুড তার এখানে সব সময় থাকে, কারণ নোভা যে তার সাথেই থাকে সব সময়। আরশিয়া নোভার প্লেটে ফুড দিল, নোভা খাওয়ার শুরু করলো। আরশিয়া হেসে নিজের চেয়ারে গিয়ে বসলো, মাথাটা এলিয়ে দিল চেয়ারে। সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল। আরশিয়া সোজা হয়ে বসলো, গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাম।
দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রিহান। মিটিং রিহানেরও ছিল। এখন যাওয়ার আগে আরশিয়ার সাথে সে একটু দেখা করতে চায়, তাই আসলো। সে কেবিনে ঢুকে দরজা লাগিয়ে আরশিয়ার দিকে আসতে যাবে, ঠিক সেই সময় নোভা হুট করে দৌড়ে এসে তার কাছে ঘেউ ঘেউ করে উঠল। এইদিকে রিহানের কুকুরে অতিরিক্ত ভয়। ছোটবেলায় একবার কামড়ে দিয়েছিল, সেখান থেকেই সে কুকুর দেখলে ভয়ে হার্ট অ্যাটাক করে। রিহান কুকুর দিকে ভয়ে আরশিয়ার কাছে গেল। আরশিয়ার পেছনে লুকিয়ে পড়ে বলে উঠল, মিস জারা, আমাকে এই কুকুরটা থেকে বাঁচান প্লিজ। এর মধ্যে কুকুর এসে দাঁড়িয়েছে রিহানের কাছে, ঘেউ ঘেউ করছে। অপরদিকে নোভাকে কুকুর বলে সম্বোধন করায় আরশিয়া বড্ড রেগে গেল। তবুও দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, নোভা স্টপ, কি শুরু করেছো? হি ইজ মাই গেস্ট। নোভা আরশিয়ার কথা শুনে থেমে যায়, তারপর আবারও নিজের জায়গায় চলে যায় খাবার খেতে। রিহান যেন প্রাণে বাঁচল। সে এবার আরশিয়ার পেছন থেকে উঠে গিয়ে আরশিয়ার সামনের চেয়ারে বসতে বসতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ মিস জারা, আপনি আমাকে না বাঁচালে ওই কুকুর আমাকে। রিহানকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আরশিয়া জোরে থাবা মারল ডেস্কের ওপরে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, মিস্টার রিহান তালুকদার, আপনাকে বলতে দিয়েছি বলে এই না যে আপনি প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলেকে অপমান করবেন। ছেলে কথাটা শুনে রিহান ভ্যাবাচাকা খেয়ে যায়, মনে মনে ভাবে, আরসিয়া ম্যারিড? এটা কিভাবে সম্ভব? তার চেয়ে বড় কথা, তার ছেলেকে আমি দেখিনি, অপমান কিভাবে করব? এইসব ভাবতে ভাবতে সে আরশিয়াকে প্রশ্ন করল। আপনার ছেলেকে? আরশিয়া ওইভাবে বলে উঠল, নোভা, হ্যাঁ ও আমার ছেলে, ওর নাম নোভা। এই নামে সম্বোধন করতে হলে করবেন, নয়তো করবেন না। তবে কুকুর বললে আর মাফ করব না আমি, মাইন্ড ইট। একটা কুকুর আরশিয়ার ছেলে, এটা শুনতেই রিহানের কাশি উঠে গেল। জি, একদম না। একটা কুকুর? জীবনেও না, অসম্ভব। যারা পাখি এসব কি বলে? আরশিয়া পানি এগিয়ে দিল। রিহান খেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আরশিয়া বলল, গুড বাই। রিহানও হেসে চলে যেতে যেতে বলল, গুড বাই। আরশিয়া আবারও চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। আজকেও আরিয়ান আরিশার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরেই কলেজ ছুটি হবে। আজকে আরিয়ান গাড়ির ভিতরেই বসে আছে। বেশ কিছুক্ষণ পর কলেজ ছুটি হলো, সবাই বেরিয়ে গেল। একদম শেষে দেখা মিলল আরিশার। তার পাশে তার দুই বান্ধবীও আছে। আরিয়ান এবার গাড়ি থেকে নেমে পড়ল। সেই গরমে হুডি আর মাস্ক পরে আছে, যাতে কেউ তাকে দেখে কাছে ছুটে না আসে। আরিয়ান সোজা গিয়ে আরিশার সামনে দাঁড়ালো। হঠাৎ কাউকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশা, বৃষ্টি আর মিষ্টি তিনজনেই চমকে উঠল। আরিশা শক্ত গলায় বলল, আপনি এইভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? সেই সময় আরিয়ান মুখ থেকে হালকা করে মাস্কটা খুলল, আবার সঙ্গে সঙ্গে পরে নিল। আরিশা মাথা নিচু করে চলে যেতে নিলেই হুট করে মিষ্টি তাকে ধাক্কা দিয়ে আরিয়ানের দিকে ঠেলে বলল, লাভ বার্ডসরা তোমরা থাকো, আমরা চলে যাচ্ছি। বলেই ওরা দুজনে চলে গেল। এদিকে আরিশা গিয়ে সোজা আরিয়ানের বুকে পড়তে যাচ্ছিল, তখনই আরিয়ান তাকে ধরে ফেলল। আরিশা হাঁসফাঁস করতে লাগলো, তবুও সে বলল, আপনি এখানে কি করছেন? তোমাকে দেখতে এসেছে। আমাকে দেখে আপনার কি লাভ? আরিয়ান বুকে হাত রেখে বলল। সব লাভ লস চোখে দেখা যায় না, গোলাপি পরি। আরিশা কিছু বলল না, পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তখন আরিয়ান বলে উঠল, গোলাপি পরি, আমার ভার্জিনিটি তুমি এখনো ফিরিয়ে দিলে না কিন্তু। আরিশা যেতে যেতে পেছন ফিরে তাকিয়ে বলল, আপনার মাথায় 14টা তার কাটা। ডাক্তার দেখান, পাগল লোক একটা। আরিয়ান সঙ্গে সঙ্গে বলে উঠল, এই পাগলের পাগলামি তুমি একদিন পাগলি হয়ে এই পাগলের পাগলামিতে তুমি একদিন পাগলি হয়ে যাবে, তখন আমার থেকেও দ্বিগুণ পাগলামি করবে। আরিশা শুনতে পেল, তবে কিছু বলল না। সে নিজের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান তখনও দাঁড়িয়ে রইল, যতক্ষণ না আরিশা চোখের আড়ালে চলে গেল। আরিশা চলে যেতেই আরিয়ান নিজের গাড়িতে উঠে বসল। তারপর সেও নিজের গন্তব্যে রওনা দিল। দেখতে দেখতে রাত নেমে এসেছে, চারপাশ নিঃশব্দ। সময়টা রাত ঠিক 10টা। অন্ধকার ঘেরা শহরের একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাসাদ। আরশের অগ্নিকেলি। বাতাসে ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার গন্ধ, যেন আগুন ও রক্তের ইতিহাস এখনও মিশে আছে এই প্রাসাদের দেয়ালে।
আজ এখানে ইতিহাস রচিত হবে। অগ্নিকর্ণা আর্শ এবং ভয়ঙ্কর দানব কায়রান চৌধুরীর মুখোমুখি দেখা। প্রাসাদের ভেতরে সোফায় বসে আছে আর্শ, মুখে কালো মাস্ক, চোখে এক অদ্ভুত আগুনের ঝিলে। তার দৃষ্টি নিঃশব্দ কিন্তু হিংস্র। সে বসে আছে নিষ্কলঙ্কভাবে, যেন এই সংঘর্ষ তার কাছে শুধুই একটি খেলা। তার চারপাশে আগুনের আজ আলোর মতো নয়, বরং দগ্ধ করার মতো। পাশে দাঁড়িয়ে আছে রায়ান ও রুশান, নীরব, সতর্ক কিন্তু আত্মবিশ্বাসী। তারা জানে যদি পৃথিবী কাঁপায় এমন কেউ থাকে তবে সে এই নারী, অগ্নিকর্ণা আর্শ। দীর্ঘ নীরবতা ভেঙে রায়ান কাঁপা কণ্ঠে বলল, তুমি কি প্রস্তুত? আর্শ মুখোশের নিচে হালকা বাঁকা হাসি হেসে গর্জে উঠল, অগ্নিকন্যা আর্শকে হারানোর মতো মানুষ এখনো জন্মায়নি। আমি অগ্নিকন্যা আর্শ। আমার শিখায় পুড়ে যাবে সব অহংকার, সব ক্ষমতা। আজ রক্ত বইবে, কিন্তু তা হবে আমার শত্রুর। তার ভয়ঙ্কর আত্মবিশ্বাস রায়ান ও রুশানকে থমকে দেয় না, বরং তারা গর্বিত, কারণ তারা জানে তারা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ঠিক তখনই বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ প্রাসাদ কাঁপিয়ে তোলে। এক দেহরক্ষী দৌড়ে এসে মাথা নত করে বলে, ম্যাম, আপনার প্রতিপক্ষ চলে এসেছে। আর্শ দাঁড়িয়ে পড়ে, তার চোখে আগুন জ্বলছে, যেন প্রাসাদটা মুহূর্তেই জ্বলে উঠবে। সে বলল, তোমরা বাইরে থাকো। এই যুদ্ধে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। এই লড়াই শুধু আমার। রায়ান আর রুশান সরে যায়, তারা প্রাসাদের বাইরে দাঁড়ায়। ঠিক তখনই অন্ধকার চিরে আগমন ঘটে কায়রান চৌধুরীর। তার পায়ের নিচে যেন মাটি কাঁপছে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি নুহান, যোদ্ধার মতো। কায়রানের মুখ কোনো অভিব্যক্তি নেই, চোখে শুধুই নির্ভরযোগ্য নির্মমতা। রুশান এগিয়ে এসে বলে, মিস্টার কায়রি, ভেতরে যান, আর্টস আপনার অপেক্ষায়। কায়রান একবার নোহানের দিকে তাকায়, সে মাথা নেড়ে সায় দেয়। কায়রান ধীর পায়ে প্রবেশ করে সেই অগ্নি পরীক্ষার মঞ্চে। ভেতরে প্রাসাদের আলো বলতে শুধু মোমবাতির কাপা শিখা। বাতাসে গন্ধ মিশে আছে পুরনো রক্ত, পুরনো প্রতিশোধ। দেয়ালের ফাঁক দিয়ে শোনা যাচ্ছে হিংস্র শেয়াল আর ক্ষুধার্ত কুকুরের গর্জন, যারা যেন মৃত্যুর গান গাইছে। কিন্তু কায়রানের চোখে ভয় নেই। সে হারছে আগুনের পথে, যুদ্ধে নামার জন্য প্রস্তুত এক নিঃসঙ্গ যোদ্ধা। কিছু দূর এগোতেই কায়রানের সামনে ভেসে উঠল একটি বিশাল দরজা, আধভাঙা, সোনালি খোদাই করা কাঠের গায়ে ধুলোর স্তর। তার চোখে হালকা বাঁকা হাসির রেখা ফুটে উঠল। ধীর পায়ে দরজাটা ঠেলে খুলতেই ঘরের অন্ধকারে ভেসে এলো এক নারী কণ্ঠ, ওয়েলকাম, ভয়াল দানব কায়রান চৌধুরী। আমার অন্ধকার প্রাসাদে আপনাকে স্বাগতম। কায়রান হেঁটে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ায় কপাল শরীর, সে চোখ বন্ধ করে এক ধরনের স্বস্তি খুঁজে নিতে চাইল। আর সেই মুহূর্তেই হেসে বলল, আমার তিমির সজ্জায় তুমি আমন্ত্রণ জানালাম ফ্লেমহার্ট, চলে এসো। তার কথার সাথে সাথেই হঠাৎ গলায় ঠান্ডা ধাতব অনুভূতি। ধারালো ছুরি, চোখের পলকেই কেউ একজন ছুরি ধরে তার গলায়। নারী মূর্তিটি সামনে এলো, মুখে কালো মাস্ক, কেবল চোখ দুটি উগ্র আগুনের মতো জ্বলছে। সে গম্ভীর গলায় বলল, ভুলে যাবেন না মিস্টার কায়রান চৌধুরী, আপনি এখন আমার রাজত্বে। এখানে আমার নাম বিকৃত করলে ফল ভালো হবে না। ছুরির ব্লেড গলায় ঘষা খেয়ে হালকা রক্ত ঝরল। কায়রান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ছুরির ধার ধরে ঘুরিয়ে নিল আরশের হাত। মুহূর্তে সেই হাত পেছনে পেঁচিয়ে ধরে ছুরির ফল ঠেকালো তার মাস্কের উপর। মাস্কে আঁচড় পড়ল। আর্শ চোখ বন্ধ করে দাঁতের দাঁত চেপে সহ্য করল। কায়রান কানের কাছে ফিস ফিস করে বলল, তোমার হাতে মরতেই তো এসছে, তোমার অন্ধকার প্রাসাদে ফ্লেমহার্ট। আর্শ মৃদু হাসল। আচমকাই ডান হাতের কনুই দিয়ে কায়রানের পেটে আঘাত করে তাকে সরিয়ে দিল। 1 ইঞ্চি ফারাকে দাঁড়ালো দুজন। তারপর হঠাৎই কায়রান এর গলার চেপে ধরল আর্শ। কায়রানের বুকের স্পন্দন দ্রুত হয়ে উঠল। সেই তাপ, সেই ঘ্রাণ, সেই শক্তির কাছে পরাজিত হওয়ার শিহরণ ছুঁয়ে গেল তাকে। আর্শ ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আর একবার যদি ফ্লেম হার্ট বলেন মিস্টার কায়রান চৌধুরী, তবে এই ফ্লেম হার্টই হবে আপনার মৃত্যুর কারণ। এই বলে আর্শ পেছন থেকে পিস্তল বের করে কায়রানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কায়রান খানিকটা দুলে গিয়ে সামলে নিল নিজেকে। আর্শ ঠান্ডা মুখে পেছনে গুজে রাখা পিস্তল বাহির করলো, তারপর পিস্তলের নল তুলে ধরলো তার মাথার দিকে। দেখুন মৃত্যু কতটা কাছে দাঁড়িয়ে আছে, উপভোগ করুন এই সময়টুকু। কে জানে কখন নিঃশ্বাস থেমে যাবে।
আঙুল পড়ল টিকারে, একটা গুলির শব্দ, একসাথে চিৎকার করে ভাঙলো একটা ফুলদানির বাসা। কায়রান চোখ বন্ধ করে নিয়েছিল, মনে করেছিল এবারই মিত্র, কিন্তু ব্যথা এলো না। চোখ খুলে কায়রান দেখল গুলিটা তাকে নয়, তার পাশে থাকা ফুলদানিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ফুলদানির টুকরো ছড়িয়ে ছিটিয়ে গেছে চারিদিকে। কায়রান ধীরে ধীরে এগিয়ে এলো আরশের দিকে। কি হলো ফ্লেমহার্ট? টার্গেট কি মিস হলো? অগ্নিকন্যা আরশের টার্গেট কখনো মিস হয় না। তাহলে গুলি করলে না কেন? কায়রান চোখে চোখ রাখলো, তার আর্স পিস্তলটা হাতে নিয়ে বলল, মরার ইচ্ছে কি খুব তাড়াতাড়ি নাকি কায়রান চৌধুরী? আর্টসের কথা শেষ হতেই কায়রান হুট করে ঝাঁপিয়ে পড়ল তার দিকে, কিন্তু এবার আর্টস তৈরি ছিল। সে সরে গিয়ে এক হাতে কায়রানের বাহু চেপে ধরে, অন্য হাতে পিস্তলটা কাঁধের দিকে ঠেলে মেরে দিল এক ধাক্কা। কায়রান খানিক পেছনে হেলে গেল, কিন্তু পর মুহূর্তেই ঘুরিয়ে দাঁড়িয়ে এলবো দিয়ে আর্শ এর কাঁধে সজোরে এক আঘাত হানে। আর্শ কেঁপে ওঠে, কিন্তু থেমে যায় না। সে আবার ঘুরে এসে তার দু হাঁটু দিয়ে কায়রানের বুক বরাবর এক ডাবল কিক দেয়। কায়রান ছিটকে পড়ে, কিন্তু পেছনে পড়ে থাকা কাঠের বাক্সে ভর করে উঠে পড়ে সঙ্গে সঙ্গে। তোমার গতি বাড়ছে ফ্লেমহার্ট, কিন্তু আমি তো থামি না। আর্শ এবার ছুটে এলো, এবার পায়ের নিচ থেকে ছুরি তুলে এনে কায়রানের বাম কাঁধ লক্ষ্য করে ছোড়ে, কিন্তু কায়রান সেটি পাশ কাটিয়ে তার হুট চেপে ধরে, ঘুরিয়ে দেয় মাটির উপর। আর্শ পড়ে গেলেও সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তার পিঠে থাকা ছোট্ট ব্লেডটা টেনে বের করে নিল। কায়রানও তার কোমর থেকে অস্ত্র বের করতে যাচ্ছিল, কিন্তু তখনই আর্শ হঠাৎ হুড়িটা খুলে ফেলল এক ঝটকায়, আর ব্লেডের ফাঁকে ফাঁকে তার মাস্কেও আঁচড় কেটে দিল কায়রানের দিকে লাফিয়ে গিয়ে। এবার শুরু হলো ক্লোজ কম্বাট। হাতের ছুরি একে অপরের ব্লেডের সাথে ঠকঠক করে লাগছে। দুজনেই দ্রুত একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে। মাটির দেয়াল, পুরনো মেশিন সবকিছু ব্যবহার করে চলছে সেই অভ্যস্ত হাই স্পিড মারামারি। কখনো আর্শ কায়রানের গলায় ছুরি ধরছে, কখনো কায়রান আর্শের পেছনে গিয়ে ঘাড় চেপে ধরছে। শেষমেশ একজোড়া ধাক্কায় দুজনেই দূরে ছিটকে যায়। কায়রান হাঁপাতে হাঁপাতে সামনে এগিয়ে এলো। আর্শ তখনও পজিশনে, কিন্তু স্পষ্ট ক্লান্তি তার শরীরে। কায়রান এবার ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তোমার মুখ দেখে মরতে চাই, ফ্লেমহার্টের মুখ, যে আমাকে বারবার পুড়িয়ে মারে। তারপর খুব কৌশলে হালকা জোরে এক ঝটকায় আর্শের মাস্কটা ছিঁড়ে ফেলে দিল, আর নিচে বেরিয়ে এলো সেই মুখ, সেই চোখ, সেই আগুন যা কায়রান কল্পনাও করেনি। তার চোখ কেবল বিস্ফোরিত, ঠোঁটের কথা জমে থাকলেও কিছুই বেরোয় না। হতভম্ব কায়রান চেয়ে থাকে। আর্শ বাঁকা হেসে বলল, পোড়ার আগুন কি চেনা চেনা লাগছে কায়রান চৌধুরী? অন্ধকারে ডুবে থাকা চারপাশ, হিমেল বাতাসে ভেসে আসা অচেনা গন্ধ, আর সেই গর্জে ওঠা এক নারী কণ্ঠ। মুহূর্তের মধ্যেই কায়রান চৌধুরীর চোখে মুখে যেন বিস্ময়ের ঝড় বয়ে গেল। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে, তবু কষ্টে নিজেকে সামলে নিয়ে সে ফিসফিসিয়ে বলে উঠল, তুমি তুমি আর্টস, অগ্নিকন্যা আর্টস তুমি? আর্শ তখনও ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল, কেন বিশ্বাস করতে বুঝি কষ্ট হচ্ছে খুব? তার চোখে খেলা করছিল বিদ্রুপ, অথচ তাতে ভয় ছিল না, ছিল কেবল আগুনের মতো তীব্র আত্মবিশ্বাস। কায়রান মাথা নিচু করে হালকা হাসি দিয়ে বলে, ফ্লেমহার্ট, তোমার পরিচয় রাতেই পেয়েছে, তবে ঘোনা কটের মাঝেও টের পাইনি তুমি আমার ফ্লেমহার্ট। আর্শ এবার মুখ শক্ত করে ভ্রু কুঁচকে বলল, আমার খোঁজ নিয়ে আপনার লাভটা কি মিস্টার কায়রান চৌধুরী? সে যেন ঠান্ডা বরফের মতো কঠিন, তার কণ্ঠে লুকোনো ছিল তীক্ষ্ণ তলোয়ারের ধার। কায়রান হেসে ওঠে, এবার চোখে খেলছে অন্যরকম উত্তেজনা। সে বলে, চরের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এখন নিজে একটা চলন্ত সারপ্রাইজ হয়ে গেছে। তুমি যে অগ্নিকন্যা আর্টস, আমার ফ্লেমহার্ট, এই ব্যাপারটা তো দারুণ রোমাঞ্চকর হয়ে গেল না? আর্শ এবার তার ঠোঁটে সেই বিখ্যাত বাঁকা হাসি ফিরিয়ে আনলো, বলে উঠল, তবে রাস্তায় মারা থাপ্পড়টার কথা মনে রেখেছেন মিস্টার কায়রান চৌধুরী? বলতেই হয় মিস্টার কায়রান চৌধুরী, আপনার ভাগ্য ভালো যে অগ্নিকণা আরশে মুখ দেখতে সক্ষম হয়েছ। কিন্তু এইবার প্রতিবার আমি সামনে থেকে আঘাত করব, আড়ালে কিছুই থাকবে না, শুধু সামনে থেকে আগুনের মুখে পড়বেন আপনি। তার চোখের দৃষ্টি তখন আগুনে জ্বলছিল, যেন কোনো যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে। কায়রান এবার এক পা করে আর্শের দিকে এগিয়ে যায়, মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, তার ভেতরে কাজ করছিল অজানা উত্তেজনা, যেন দুজনের এই কথোপকথন এক যুদ্ধের সূচনা। ঠিক সেই সময়
একটা সোনালি ক্রিম রঙের কুকুর ঘেউ ঘেউ করতে করতে এসে হাজির হয় কায়রানের পাশে। কায়রান বিরক্ত হয়ে নাক সিটকাল। তার অভিজাত মনোভাব যেন এই কুকুরের উপস্থিতিতে অপমানিত হলো। সে কোমর থেকে ছুরি বের করে এগিয়ে যায় কুকুরটার দিকে, কিন্তু হঠাৎই হিমেল হাওয়া ভেদ করে আরশের কণ্ঠ বেজে ওঠে, গম্ভীর দৃঢ় আর আগুনে মোড়া এক হুঁশিয়ারি। খবরদার মিস্টার কায়রান চৌধুরী, আমার ছেলেকে আঘাত করার কথা যদি জীবনে একবারও মাথায় আনেন না, তবে আপনার পার্মানেন্ট ঠিকানা আমি নিজ হাতে করে দেব, জমির নিচে। এক মুহূর্তের জন্য যেন সব নিস্তব্ধ। বাতাস থেমে গেল। কায়রান ছুরির গতি থামিয়ে দেয়। সে চোখ বড় বড় করে আরশের দিকে তাকিয়ে কাশতে কাশতে বলে ওঠে, কুত্তা আবার ছেলে? অসম্ভব ফ্লেমহার্ট, আমি মোটেই কুত্তার বাপ হব না। আমার সিস্টেম সব ঠিক আছে, আমি মানুষের বাপ হতে পারি। তবে তোমার সিস্টেম ঠিক আছে তো ফ্লেমহার্ট? এই কথা কানে যেতেই আরশের চোখ লাল হয়ে উঠল। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন গর্জে উঠল। ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলে উঠল, ফাকিং ইউ মাউথ। আর তার কণ্ঠের সাথে সাথে কুকুরটিও ঘেউ ঘেউ করে উঠল, যেন মালিকের সমানে নিজে লড়াইয়ের নামতে প্রস্তুত। আরশের কথা শেষ হতেই কায়রান চোখ বড় বড় করে বলে উঠল, ছি ছি ফ্লেমহার্ট, এটা কেমন ভাষা? আস্তাগফিরুল্লাহ, এসব কথা তোমার মুখে মানায় না। আরশ রাগে কটমট করে তাকালো কায়রানের দিকে। আমার মুখে এরকম আস্তাগফিরুল্লাহ মার্কা কথা সবসময়ই থাকে, এতে এত হাইপার কেন হচ্ছেন? কায়রান এবার আরশের পাশে হাঁটু মুড়ে বসে বলল, কি বলো ফ্লেমহার্ট, আমি হাইপার হব না তো কি হবে? তবে জানো আমার এখনো অবাক ভাব কাটছে না। তোমাকে আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আরশ বাঁকা হেসে নোভার কুকুরটির নাম মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট করার দরকার নেই, ভুলে যান এটা আমি না। অসম্ভব ফ্লেমহার্ট, তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আরশ কিছু বলবে ঠিক সেই সময় হুট করে কায়রান আরশকে নিজের দিকে টেনে নিল, তাকে জড়িয়ে ধরে নিজের নিচে ফেলে দিল আর নিজের জ্যাকেট দিয়ে আড়াল করল। সাথে সাথে বিকট আওয়াজ হলো। এইদিকে আরশের রাগে শরীর রিড়ি করছে। এই ছেলে নিজেকে কিভাবে, কোন ক্ষেতের মূলা নাকি সে আমায় টাচ করছে এইভাবে? আরশ কায়রানকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু কায়রান আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরে রাখল। নোভা বুঝতে পারল বিপদ আছে, আর কায়রান যে আরশকে বাঁচাচ্ছে সেটাও সে টের পেল, তাই চুপ করে থাকলো। এদিকে আরশ ধীরে ধীরে নিজের গলায় হাত নিয়ে গেল। তার ছোট লকেটের চেন থেকে ছুরি আকৃতির লকেটটি বের করে হুট করে সেই ছুরি দিয়ে কায়রানের বুকে হাঁচড়ে দিল। কায়রান বুঝতে পারল, তবুও সরে গেল না। চোখ বন্ধ করলো, আবারও খুলল, আর সেই ছোট ছুরি দিয়ে কায়রানের বুকের নানান জায়গায় হাঁচড়ে দিতে থাকলো। রক্ত বেরিয়ে এসে আরশের মুখেও পড়ল, কিন্তু কায়রান এখনও চুপ। হুট করে আরশ কায়রানের বাম হাত নিজের নিয়ন্ত্রণে নিয়ে আচমকা কায়রানকে উল্টে দিল। তারপর নিজের ডান হাতও তার বুকের কাছে রেখে গলার কাছে লকেট ছুরিটি চেপে ধরল। রক্ত বেরিয়ে যেতে লাগলো। আর হুঙ্কার ছুড়ে বলল, অসভ্য বেয়াদব ছেলে, সাহস কি করে হয় এই অগ্নিকন্যা আরশকে স্পর্শ করার? তোর সাহস দেখে হতবাক আমি। তুই যে আমার অন্ধকার প্রাসাদে এসেও এখনো জীবিত আছিস, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আরশের তেজি হিংস্র মুখ দেখে কায়রান মুগ্ধ হয়ে গেল। মুচকি হেসে বলল, তোমার মুখে আমাকে 2 ডাক্তার যেন জীবন্ত শোনাচ্ছে ফ্লেমহার্ট। আরশ আরও একটু চাপ দিল ছুরি। রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কায়রান চোখ বন্ধ করে আবার খুলল। আরশ বলল, অবশ্যই, কারণ তোর আজরাইল যে আমি নিজেই, তাই আমার মুখে তুই ডাক তোকে জীবন্ত লাগছে। এবার কায়রান আরশের হাত শক্ত করে চেপে ধরল। সর্বশক্তি দিয়ে আরশকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। আরশ হালকা হেলে পড়ল। কায়রান উঠে দাঁড়িয়ে বলল, আমার আজরাইল তুমি হয়েছে ঠিক আছে, কিন্তু তখন তোমাকে না বাঁচালে আমার প্রাণটাও কে নিত? আরশ ভুরু কুঁচকে বলল, মানে? ভালোই তো বলছো। আমার অন্ধকার প্রাসাদ, এখানে তোমার রাজত্ব চলে, তাহলে বাইরের কেউ তোমার এই প্রাসাদে এসে গুলি কিভাবে চালালো? আরশের কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল। সে বলল, আমাকে গুলি? ফ্লেমহার্ট, তুমি আমাদের এতই মত্ত ছিলে যে গুলির বিকট শব্দ শুনতেই পাওনি? প্রথমে কায়রানের কথা শুনে আরশের রাগ হলেও শেষের কথা শুনে তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সে হুট করে রুম থেকে বেরিয়ে গেল। কায়রানও তার পেছনে পেছনে যেতে লাগলো। আর সোজা বাইরে চলে এলো, যেখানে রায়ান, রুশান আর নোহান দাঁড়িয়েছিল। রায়ান আর রুশান আগেই আরশকে দেখেছিল, তাই আরশ এখন মুখে মাস্ক দেয়নি। আর সামনে এসে হুঙ্কার ছুড়ে বলল, কোথায় ছিলে তোমরা দুজন? রায়ান আর রুশান একসাথে বলল, আমরা বাইরে পাহারা দিচ্ছিলাম।
আরশের রাগ যেন কিছুতেই কমছে না, সে এবার দু হাতে তাদের কলার চেপে ধরে হুঙ্কার দিল। তোরা এখানে পাহারা দিলে আর কেউ অগ্নিকন্যা আরশের প্রাসাদে ঢুকে গুলি চালালো? বাস্টার্ড, বল কার এত বড় সাহস হলো? রায়ান আর রুশান হতবাক হয়ে গেল। কেউ কখনো কল্পনাও করেনি কেউ এসে অগ্নিকর্ণা আর্শকে গুলি চালাতে পারে। আর্শ এবার তাদের কলার ছেড়ে দিল, মাথার চুল মুঠে করে ধরে গর্জে উঠল। ইমিডিয়েটলি আমার খবর চাই। কে আমায় গুলি করতে চেয়েছে? তার কলিজা কত বড় হয়েছে যে আমায় মারতে এসছে? আমি অগ্নিকন্যা আর্শ ওর কলিজা ভুনা করে খাবো। বলেই সে কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের গাড়ির দিকে চলে গেল। মাথায় আগুনের দাউ দাউ শিখা, গাড়িতে উঠে স্টিয়ারিং ঘোরালো। কিছুক্ষণের মধ্যে কালো গাড়িটি অন্ধকারে হারিয়ে গেল। এদিকে কায়রান পুরো সময় আর্শের রাগ, তার তেজ আর কথাবার্তার ধরন দেখছিল। আর্শ চলে যেতেই বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে উঠল। আই ওয়ান্ট টু ফ্লেম হার্ট। তারপর সেও নিজের গাড়িতে উঠে নোহান সহ বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই কায়রানের গাড়িটিও অন্ধকারে মিলিয়ে গেল। এইদিকে রায়ান আর রুশান প্রাসাদে ঢুকে পড়ল। তাদের কাজ হলো এখন খুঁজে বের করা কে এসে অগ্নিকর্ণা আর্শকে গুলি চালালো। কারণ আর্শ যখন রেগে যায় তখন দিক বেদিক ভুলে যায়, যাকে তাকে যা খুশি বলে, কিন্তু সে কখনই সহজে কাউকে কষ্ট দেয় না। রায়ান আর রুশান ভাইয়ের মতো জায়গায় বসেছে, তাই আজকের রাগের কথা তারা মনে করল না। নিজেদের মতো করে খোঁজ চালাতে লাগলো। সকাল 7:55, শহর জুড়ে ভ্যাবসা গরম, তবুও যেন কেউ থেমে নেই, যে যার পেটের দায়ে ছুটে বেড়াচ্ছে। আরিশা কোচিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছে, তার থেকে কিছুটা দূরে আরিয়ান। আরিশার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে এখানে দাঁড়াতেই চায়নি, কিন্তু ওই আরিয়ান নামক হাতি তাকে জোর করে আটকে রেখেছে। আর এই কাহিনীর পুরো ক্রেডিট তার দুই বান্ধবী